ওয়েফেরারের আড্ডা, স্টোরিজ বিয়ন্ড আইটিনারিজ। নমস্কার, ওয়েফেরারের আড্ডাতে আরেকবার সকলকে স্বাগত। আমি দিব্যেন্দু। আজকে আমাদের আড্ডার মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি তার বিজি ব্যাংকিং শিডিউল কাটিয়েও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে, কখনো একা কখনো গ্রুপের সাথে দেশ বিদেশ ঘুরতে। আমাদের সঙ্গে আজকে আছে সত্যব্রত পাল, যে ব্যাংকের অফিসার এবং প্যাশনেট ট্রাভেলার। তো ওর কাছ থেকে আজকে জিজ্ঞেস করে নেবো যে সত্যব্রত, ট্রাভেল কি শুধু ডেস্টিনেশন নাকি একটা মাইন্ডসেট? আচ্ছা, প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি তোমাদের ফার্স্ট এপিসোডটা যখন দেখলাম এবং তুমি তারপরে যখন আমাকে ফোন করলে, আমি খুব এক্সাইটেড ছিলাম। তোমার ফোনটা আসার পরেই এরকম একটা অভিনব উদ্যোগ, ওয়েফেরারের আড্ডা, এরকম একটা পডকাস্ট, এবং আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি আসবই। এবং যারা ভ্রমণপ্রেমী মানুষ তাদের কাছে এরকম একটা প্ল্যাটফর্ম সত্যি একটা অনবদ্য ব্যাপার। আমাদের এটা পডকাস্ট এরকম একটা আলোচনা গল্প, যার থেকে তোমার কিছু এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবে, যেটা দর্শকরা সেটা দেখে তাতে কি হলো, তারাও একটা ইন্টারেস্ট গ্রো করলো ঘুরতে যাবার। অনেকেই আছে ঘুরতে ভালোবাসে, ঘোরার গল্প শুনতে ভালোবাসে, তারা যেমন একটা শ্রেণীর মানুষ, তেমন আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা ঘুরতে যেতে চায় কিন্তু তারাও যাতে ঘরের বাইরে বেরোতে পারে। তোমার তোমার কথা থেকে যেন তারা ওই জিনিসটাকে যেন তার উপরে কি বলবো, ওটাকে ফিল করতে পারে, সেইটাই প্রয়াস আমাদের এই ওয়েফেরারের আড্ডাতে। তা তুমি তো প্রচুর জায়গায় ঘোরো, তো এই ঘোরাটা স্টার্ট কি করে হলো? হ্যাঁ, আমি আজকে এই ওয়েফেরারের আড্ডাতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিভাবে ইন্টারেস্টটা আসলো ট্রাভেল করার। আজকে যার কথা আমি প্রথমেই বলবো আজকে আমাদের এই আড্ডাতে, ওনার নাম হচ্ছে বরুণ ভাগিস, মাউন্টেন ট্রেকার চ্যানেলের ওনার। আমি আজকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমার মনে পড়ছে যে 2016 সালে এত ইউটিউব কিন্তু পপুলার ছিল না। তখন হঠাৎ করে ইউটিউবের জনপ্রিয়তা যতটা ছিল না, তখন আমি ইউটিউব দেখতে দেখতে একটি ভিডিও আমার ইউটিউবে চলে আসে। তো চ্যানেলের নাম হচ্ছে মাউন্টেন ট্রেকার। আমি যখন ক্লিক করলাম সেই ভিডিওতে, দেখলাম একজন ব্যক্তি, উনি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এবং আমার যেই ভিডিওটার কথা মনে পড়ছে এখন, সেটা হচ্ছে একটি থাইল্যান্ডের ভিডিও ছিল, ব্যাংককের ভিডিও। উনি কলকাতা থেকে ব্যাংকক গেছিলেন এবং ব্যাংকক ভ্রমণ করেছিলেন, থাইল্যান্ড ভ্রমণ করেছিলেন। সেই ভিডিওটা দেখার পরে আমার কোথাও যেন মনে হলো, না, উনি যখন ভ্রমণ করছেন, উনি একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। তো তারপরে এই ভ্রমণের জন্য উনি চাকরি ছেড়ে দেন। তারপরে উনি সারা পৃথিবী মাউন্টেন ট্রেকার চ্যানেল, আপনারা যদি দেখেন মাউন্টেন ট্রেকার চ্যানেলে, আপনার যদি যান, ডেফিনেটলি, যদি এখন চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো বরুণ ভাগিস কিন্তু এই ট্রাভেল ব্লগিং এর হাতে খড়ি, ওনার হাত থেকে হয়েছে। ট্রাভেল ব্লগিং এর যে কনসেপ্ট আগে কিন্তু ছিল না, সেটা কিন্তু দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বরুণ ভাগিসকে দেখে। এবং আমরা যেহেতু সত্যি কথা বলতে সময় বার করে ঘুরতে যাওয়াটা আমাদের পক্ষে খুবই কষ্টকর। ছুটি ম্যানেজ করা, সবকিছু অফিস ম্যানেজ করা, সবকিছু ম্যানেজ করে ঘুরতে যাওয়া এবং বিদেশে ঘুরতে যাওয়া, সেটা কিন্তু সত্যি খুব একটা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার, ছুটি ম্যানেজ করে যাওয়াটা। তো উনি একটা কথা বলেছিলেন যে পুজোর সময় 4 দিন ছুটি থাকে। তা তোমরা বাঙালিরা, উনি যদিও বাঙালি নন, উনি দিল্লির লোক, আসানসোলে চাকরি করতেন, কেন্দ্রীয় সরকারের একজন অফিসার ছিলেন, অফিসার পদে উনি চাকরি করতেন। তো পরবর্তীকালে উনি চাকরি ছেড়ে দেন। তো উনি একটা কথা বলেছিলেন যে আমরা তো বাঙালিরা তো ঘুরতে যেতে পারে, পুজো তো 4 দিন ছুটি থাকে। তো সেই কনসেপ্টটা আমার মাথায় এসছে যে আমরা ছুটি যদি নিতে না পারি, আমরা 4 দিন পুজোর আমরা 4 দিন ছুটিটা, আমরা 4 দিনের ছুটিটা আমরা ইউটিলাইজ করতে পারি। তারপর থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করতে শুরু করে। সাউথ ইস্ট এশিয়ার যে কটা দেশ আছে, সেখানে থাইল্যান্ড হতে পারে, কম্বোডিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে, বা ফিলিপিন্স হতে পারে, বা মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশে আমি সম্বন্ধে জানার চেষ্টা করলাম এবং সেখান থেকে আমার ইন্টারেস্ট গ্রো করলো। তার পরবর্তীকালে 2018 সালে আমার প্রথম ট্রিপ থাইল্যান্ডে। তারপরে তোমার সাথে পরিচয়, 2019-এ তোমার সাথে পরিচয়, তারপরে তোমার সাথে ট্রাভেল করছি, ওয়েফেরারের সাথে ট্রাভেলিং শুরু। এবং আমি চাইবো আগামী দিনেও ওয়েফেরারের হাত ধরে আরো অনেক দেশ ঘুরতে। বিশেষ করে দিব্যেন্দুদা যেভাবে
অ্যারেঞ্জ করেছে আমাদের রিসেন্ট ট্রিপে, সেটা অনবদ্য, মানে এটা ভোলা যাবে না। তাই একটা এবারে আসি অন্য এতে, তোমার হ্যাঁ। তো ব্যাংকিং এর চাকরি মানে প্রচুর দায়িত্ব, ঠিক ঠিক একদম। দায়িত্ব সেইখানে সেটাকে ম্যানেজ করা, তার সঙ্গে এই ট্যুর প্ল্যান করে যাওয়া, হ্যাঁ, সেটা তুমি কি করে ব্যালেন্স করো? আচ্ছা প্রথমেই বলি, আমি কিন্তু অফিসার নই, আমি হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। তো অফিসারের ঠিক নিচের পোস্ট। তো ম্যানেজ করা বলতে আমাদের সবকিছুই কাজ করতে হয়। এবার কাজ করে সমস্ত কিছু ম্যানেজ করে ঘুরতে যাওয়াটা, সেটা কিন্তু খানিকটা কষ্টকর এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ঠিক সেটা আমি অস্বীকার করবো ঠিক না। ঠিক। এইবার তার মধ্যেও আমাকে আমার যে নেশাটা, আমার যে ঘোরার নেশা, আমি ভীষণ ভ্রমণ করতে ভালোবাসি, এবং সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। না ভ্রমণ, আমি মাঝখানে একটু এই করছি তোমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যেটা যতখানি আমি তোমাকে পর্যবেক্ষণ করেছি, তুমি যেমন ঘুরতেও ভালোবাসো, তেমন তুমি কিন্তু বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটছে রিলেটেড টু ট্রাভেল, হ্যাঁ, সেই ইনফরমেশন গুলোও কিন্তু তোমার কাছে থাকে অলওয়েজ। হ্যাঁ, আমি রাখার মানে চেষ্টা করি। তুমিও আমাকে অনেক আমি জিনিস কিন্তু- শেয়ার করো দেখি, যেটা একদম হয়তো আমারও নোটিসে আসেনি। ঠিক ঠিক ঠিক। একটা কোনো ডেস্টিনেশন সম্পর্কে, কোনো একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হতে পারে, কোনো একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হতে পারে, হ্যাঁ, তুমি সেটা কিন্তু শেয়ার করো। অলরেডি তোমাকে বললাম যে আমি কিন্তু সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর কে নিয়ে একটু চর্চা করি। মানে তোমার ভালোবাসার মধ্যে খুব সাউথ ভালো, ইস্ট হ্যাঁ, এশিয়া। একদম সাউথ ইস্ট এশিয়া আমার ভালোবাসার মানে অন্যতম জায়গা। তো এটা কি ওই ভদ্রলোকের ভদ্রলোকের দেখেছিলেন? না, ভদ্রলোক তো সারা পৃথিবী না, ঘুরে বেরিয়েছে। উনি যেটা প্রথম সাউথ ইস্ট প্রথম যেটা থাইল্যান্ড দেখেছিল। হ্যাঁ, থাইল্যান্ডে। এবং আমার বিশেষ করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি এই মানে একটা আকৃষ্ট একটা ব্যাপার আছে, অ্যাট্রাকশন আছে। মানে ওদের কালচার, ওদের ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজম, বিশেষ করে থাইল্যান্ড অথবা মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, আমরা যেখানেই যাই না কেন, ওদের একটা ইনফ্রাস্ট্রাকচারটা আলাদা, আমাদের ট্যুরিজমের সাথে ম্যাচ করে না। এবং আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই, আগে কিন্তু আমরা ওই গোয়াকে নিয়ে না খুব গর্ব করতাম, গোয়া যাবো হানিমুন করতে সবাই গোয়া চলে যাচ্ছে। এখন কিন্তু দেখা যাচ্ছে গোয়ায় যাওয়ার প্রবণতা কিন্তু অনেক কমে গেছে। তার বদলে সাউথ ইস্ট এশিয়াকে কিন্তু মানুষজন বেছে নিচ্ছে। কেন? তাদের ইনফ্রাস্ট্রাকচার, সমুদ্র খুব সুন্দর, ওখানে লোকজন খুব সুন্দর, এবং হয়তো গোয়াতে গেলে পরে খরচা একটু কম হবে, কিন্তু একটু খরচা বাড়িয়ে যদি সাউথ ইস্ট এশিয়া যাওয়া যায়, আমার মনে হয় সেটা একটা অপশনাল, পাসপোর্টে একটা স্ট্যাম্পও পড়বে, এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, সেটা কে ছাড়বে? আমার তো মনে হয় এটা এই জন্যই এখন গোয়া কিন্তু ট্যুরিজম ড্রপ করে গেছে। আর ওখানে আমি যেটা ইনফরমেশন যেটা আমি পেয়েছি, ওখানে কিন্তু ওই ওলা উবের চলে না, ওদের নিজস্ব ট্যাক্সি ড্রাইভার যারা আছে ওখানে, যারা লোকাল যারা ট্যাক্সি, তাদের কিন্তু একটা মানে উৎপাত আছে, এবং তারা কিন্তু পর্যটকদের অতটা সাপোর্ট করে না, এটা আমি যতদূর শুনেছি। আমি জানি না পুরো ঘটনাটা আমি জানি না, কিন্তু গোয়া ট্যুরিজম কিন্তু এখন ড্রপ করে যাচ্ছে। সেটা না, আগের এপিসোডে একজনের সাথে কথা হচ্ছিল, যিনি এসেছিলেন গেস্ট, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন বিদেশি পর্যটন আর দেশের পর্যটন মধ্যে একটা আকাশ পাতাল, জমিন আসমান তফাৎ রয়েছে রিগার্ডিং ইনফ্রাস্ট্রাকচার। ঠিক কথা হচ্ছিল কিছু টয়লেট নিয়ে, ওখানকার টয়লেট আর এখানে অর্ধেক জায়গায় টয়লেটের অবস্থা খুব খারাপ, এইরকম। প্লাস তুমি যে এখন একটা ভ্যালু এডিশন করলে, যে ভ্যালু এডিশন না মানে একটা ইম্পর্টেন্ট একটা যে আসপেক্ট জানালে, যে ট্রান্সপোর্টেশন, দে আর নট ফ্রেন্ডলি, একদমই না। যেমন সাউথ ইস্ট এশিয়ায় গেলে একটা গ্র্যাব আছে। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকে আমাদের ওয়েফেয়ারের আড্ডাতে। আমরা যেদিনকে দানাং ঘুরতে গেলাম, দানাং তো আমরা গেলাম ঘুরতে, দানাঙে সকালবেলা উঠে আমি সমুদ্র ধারে গিয়েছিলাম। আমি সমুদ্র ধারে গেলাম, আমার গ্র্যাব এখনো মোবাইলে ডাউনলোড করা আছে, গ্র্যাব অ্যাপ্লিকেশন খুব সুন্দর ওখানে। আমি গ্র্যাব বুকিং করার 2-3 মিনিটের মধ্যে আমার গাড়ি চলে আসলো। হ্যাঁ, আর এবার ডেস্টিনেশনে, আমি যেই ডেস্টিনেশনে ঘুরতে যাচ্ছি, কমিউনিকেশন যদি বা ট্রান্সপোর্টেশন যদি এত সুবিধাজনক হয়, তাহলে তো কেন যাবে না? আর একটা জিনিস তুমি গ্র্যাবটা বললে বলে আমি মনে পড়লো, আমাদের এখানে উবের বা র্যাপিডো যাই বুক করি না কেন, বা ওলা বুক করি, যদি বুক করি, তাহলে তারা জিজ্ঞেস করে অনেক সময় কাহা জানা হ্যায় বা কোথায় যাবেন। ঠিক ঠিক। ওরা কিন্তু কোনো দিন জিজ্ঞেস করে না, আর বলে যে কত টাকা দেখাচ্ছে, একটু বাড়িয়ে দেবেন। আজ পর্যন্ত আমি অন্তত এক্সপিরিয়েন্স করিনি, তুমিও আশা করি এক্সপিরিয়েন্স করোনি, তারা তোমাকে জিজ্ঞেসও করে না কোথায় যাবেন, কারণ ওখানে লেখা রয়েছে, লেখা থাকবে, আর তোমাকে টাকা নিয়েও বলে। ফেয়ার যেটা থাকবে, ন্যায্য ভাড়া কিন্তু আমি গ্র্যাবে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, ন্যায্য ভাড়াটা ওনারা নেয়, এবং 1 টাকাও এক্সট্রা চার্জ করে না। আমি যদি গ্র্যাব বুকিং করি, আর এখানে যদি ওলা উবের বুক করি, এখানে তো ওলা ড্রাইভার বুকিং করার পরে বলবে আরো 200 টাকা লাগবে বা আরো 100 টাকা লাগবে, সেটা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে নেই। তো এই পয়েন্টগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো ওই জন্যই সাউথ ইস্ট এশিয়ার প্রতি এত অ্যাট্রাকশন, এবং ভবিষ্যতে আরো ডেস্টিনেশনে যেতে চাই। তুমি তো মোটামুটি সোলো ট্রাভেলই করো, একাই যাও, গিয়ে মানে হয় গ্রুপেই যাচ্ছ বা সোলো নিজে একাই যাচ্ছ।
তো মানে এটা যেতে তোমার ভালো লাগে এরকম করে? একদম এটা কি একদম বিং আনম্যারিড এটা একটা অ্যাডভান্টেজ? না, দেখো যারা ভ্রমণ প্রেমী মানুষ, সেটা আনম্যারিড হোক আর ম্যারিড হোক, তারা ঘুরবেই। এটা এই পয়েন্টটা আমি সমর্থন করলাম না একটাই কারণে, যে ঘুরতে তো আমি ভালোবাসি, সেটা ম্যারিড হোক বা আনম্যারিড হোক। এবার খরচার ব্যাপারটা হয়তো এদিক ওদিক হতে পারে। না সেটা কি হয় আমি বলছি, কোথায় বললাম, হ্যাঁ একটা ম্যারিড লোক হ্যাঁ সে হঠাৎ করে চাইছে একটা কোথাও, তার মন ইচ্ছা করছে কোথাও যেতে, হুম এবার সে একটা ছুটি ম্যানেজ করতে পারলো, তার ওয়াইফ হয়তো জব করে, ঠিক। সেই ছুটিটা ম্যানেজ করতে পারলো না, 1 নম্বর। হুম। 2 নম্বর, এক সময় থাকায় অনেক সময় হয় যদি সিঙ্গেল আর্নার হন, তাহলে সেক্ষেত্রে একটা ফাইন্যান্সেরও একটা ব্যাপার আছে, ঠিক ঠিক যে আমার বাজেটটা অত নেই, আমার কাছে এইটুকুনি টাকা আছে, আমি একা যেতে পারি, কিন্তু আমি একা গেলে আবার বউ অফেন্ডেড হয়ে যাবে। তো এটা খারাপ কিছু নয়, এটা খারাপ একটা কিছু না। সেক্ষেত্রে আমি আমার বাজেটটাকে আমি ওইভাবে মানে ভাববো ব্যাপারটা, যে আমি যদি বছরে একটা ট্রিপ করি, ঠিক আছে, আমি যদি এখন বছরে একটা ট্রিপ করি, হ্যাঁ, 2 বছর আমি একটা ট্রিপ কিছু করবো। কিছুটা আমি হ্যাঁ, করে 2 নিলাম। বছরে আরে মানে আমি যদি এখন একটা ট্রিপ করি, তা পরবর্তীকালে আমি 2 বছর আরে একটা ট্রিপ হুম। করবো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক। তো এইভাবে ম্যানেজ করতে হবে। ভেরি গুড, একদম একদম ঠিক একদম। বলেছো। আচ্ছা, তুমি ঘুরতে গিয়ে কখনো কোনো চ্যালেঞ্জেস এর ফেস করেছো? হ্যাঁ, চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমার মনে পড়ছে যখন আমরা 2018 সালে থাইল্যান্ড গেলাম, আমার পাটায়ার যে কোরাল আইল্যান্ড আছে সেখানে গিয়ে একটু সমস্যা হয়েছিল। সেখানে ওই আমরা যখন বোটে করে যাচ্ছিলাম 2018-তে, বাউন্স করতে? হ্যাঁ বাউন্স করছিল, সেটা আমি ঠিক নিতে পারছিলাম না, এবং গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। সে খুবই মানে ও তো হবেই, ওটা তো ঘুরতে গেলে হবে, আর সেটা কোনো মেনে নিতে হবে। কোনো মানে কোনো এমন কিছু জিনিস, এমন কোনো ঘটনা যেটা তোমার খুব হাসি লেগেছে বা একটা এনজয় হয়েছিল, মজা হয়েছিল, এরকম কোনো মেমোরেবল? হ্যাঁ, মেমোরেবল বলতে ঘুরতে গিয়ে অনেক মেমোরি আছে, সেটা আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে সিমলায় ঘুরতে গিয়েছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে, খুব ছোট। সিমলায় ঘুরতে গিয়ে কুলু মানালি আমরা ঘুরতে গিয়েছিলাম। আমরা যখন রাত্রিবেলায় চণ্ডীগড়, সম্ভবত চণ্ডীগড়ই, হ্যাঁ চণ্ডীগড় থেকে যখন ব্যাক করছিলাম, তখন 2000 কিলোমিটার ওপরে আমাদের গাড়ি পাঞ্চার হয়ে যায়, এবং আমরা গাড়ি থেকে যখন বেরোই তখন দেখি আমাদের গাড়ির আশেপাশে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো ওটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল, আশেপাশে কিচ্ছু ছিল না। তারপরে আমরা টর্চ লাইট জ্বালিয়ে আমাদের টায়ার টাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে তারপর আমরা চণ্ডীগড়ে ওই 4 হুইলার গাড়ি ছিল, মারুতি ছিল, তখন তো এত গাড়ি ছিল না। 20 বছর অনেক। হ্যাঁ, 20 বছর মানে অনেক পুরোনো দিনের স্মৃতি। তো সেই ঘটনাটা আমাকে সবসময় মানে আমার স্মৃতিতে এখনো আছে, মাঝে মাঝে মনে পড়ে ঘটনাটা। বাহ, স্বাভাবিক, ওই সময় একটা ভয়ের একটা কিচ্ছু নেই, অভিজ্ঞতা। মানে আমরা ঘুরতে গিয়েছি, আমরা সিমলা কুলু মানালি গিয়েছিলাম ঘুরতে, সেখানে রাত্রিবেলা যখন ফেরত আসছি চণ্ডীগড়ে, তখন কিচ্ছু নেই, মানে রাস্তায় পুরো অন্ধকার, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, টর্চ লাইট জ্বালিয়ে আমরা চেঞ্জ করেছিলাম টায়ার। সেটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। আচ্ছা, আর তুমি তো সাউথ ইস্ট এশিয়া হ্যাঁ। পুরোপুরি মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। দেখেছো। বেস্ট যদি বলি আজকে একটু আড্ডা ছলে, কোন জায়গাটা নিয়ে একটু আড্ডা মারা যায়? একদম তোমাকে চোখ তোমাকে বন্ধ করে তুমি থাইল্যান্ড। সারাদিন আড্ডা মেরে দেবে, একদম চোখ বন্ধ করে থাইল্যান্ড। আচ্ছা। এইবার তার মধ্যে দুটো কারণ আছে। আমরা যারা মধ্যবিত্তরা 2014-2015 ওই সময় এত থাইল্যান্ডের প্রচলন ছিল না, এত লোক যেত না। পরবর্তীকালে যখন এয়ার এশিয়া আসে, এয়ার এশিয়া কিন্তু একটা মানে যুগান্তকারী ঘটনা, মানে এয়ার এশিয়ার হাত ধরে এত কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু অনেক সুবিধাজনক হয়ে গেছে, এবং মাত্র আমার মনে আছে মাত্র 10,000 টাকাতে আপ ডাউন ফ্লাইটের টিকিট, সেটা তো ভাবা যায় না। 10,000 টাকাতে আমি বিদেশ ভ্রমণ করছি, এয়ার এশিয়াতে 10,000 টাকার ফ্লাইট মানে টিকিট ফেয়ার। তাই তো একদম। তার জন্য যারা মধ্যবিত্ত লোকজন, যারা মধ্যবিত্ত মানুষ, যারা ভ্রমণ করতে ভালোবাসে, তার জন্য থাইল্যান্ড একদম আদর্শ জায়গা। এবং এখন তো ফুকেটের ডাইরেক্ট ফ্লাইট চালু হয়ে গেছে, এখান থেকে কলকাতা থেকে ডাইরেক্ট ফুকেটের ফ্লাইট চালু হয়ে গেছে, ইন্ডিগো যাচ্ছে একদম। তো ঘটনাচক্রে আমার মনে হয় থাইল্যান্ডে যখন তখন যাওয়া যায়, একদম কম খরচায় যখন তখন। ভালো লাগে থাইল্যান্ডে? থাইল্যান্ডের যেটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সমুদ্রের নীল জল। সমুদ্রের নীল জল, ফুকেটে যখন আমরা গেলাম দেখলাম নীল জল, সেটা সবসময় ব্লু ল্যাগুনস, হ্যাঁ সেটা সবসময় আমাকে অ্যাট্রাক্ট করে। সেটা হ্যালংবে হতে পারে, বা ফিলিপিন্স হতে পারে, বোরাকে হতে পারে, বা এলনিডো হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো আইল্যান্ডে সাউথ ইস্ট এশিয়া, এই নীল জল কিন্তু আমার খুব মানে থাইল্যান্ড স্পেসিফিক্যালি তুমি যেহেতু বলছো, হ্যাঁ, নীল জল তো অনেক জায়গাতেই অনেক জায়গাতে আছে। হ্যাঁ, তো থাইল্যান্ডের স্পেসিফিকেশন কি, মানে ওয়াই থাইল্যান্ড তোমাকে বেশি বললাম? থাইল্যান্ডে ঘোরা সম্পর্কে বলো। আইল্যান্ড গুলো ভীষণ সুন্দর, আইল্যান্ড গুলো ভীষণ সুন্দর। তারপরে
ব্যাংকক, বিশেষ করে ব্যাংকক সিটিটা তো দেখার মতন। ব্যাংককে শপিং করার জন্য খুব সুন্দর, যারা নাইট লাইফ পছন্দ করে তার সেটাও খুব সুন্দর। তো সবসময় থাইল্যান্ডকে আমি এগিয়ে রাখবো সাউথ ইস্ট এশিয়াতে। মানে এটা হচ্ছে বিকজ একটা জিনিস হচ্ছে একটা সবকিছু পকেট ফ্রেন্ডলি, হ্যাঁ। থাইল্যান্ড হচ্ছে পকেট ফ্রেন্ডলি, অনেকটাই ইকোনমিক্যাল, মানে অনেক সস্তায় আমি যদি কোনো বিদেশ ভ্রমণ করতে চাই, থাইল্যান্ডের কথা সবার মধ্যবিত্তের কিন্তু আর সবাই বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্য। মানে তুমি শপিং বুদ্ধিস্ট মন্দিরগুলোকে কিন্তু মানে বুদ্ধিস্ট যে কটা মন্দির আছে, আমি যে কটা বুদ্ধিস্ট মন্দির দেখেছি, সেটা কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু শুধু দেখার মতন। গ্র্যান্ড প্যালেস হোক বা গোল্ডেন বুদ্ধা হোক, প্রত্যেকটা ওয়াটারুন হোক, প্রত্যেকটা মন্দির কিন্তু মানে দেখার মতন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, বেসিক্যালি যেটা হয় থাইল্যান্ডের মধ্যে তুমি সবকিছু একসাথে একটা প্যাকেজে পাচ্ছ। এটা নাইট লাইফ, একদম শপিং বলো, শপিং, তার সঙ্গে বলো তুমি কিছু এই যেগুলো বলছো পুরনো মন্দির বলো, মন্দির প্লাস তুমি আয়ুথিয়া জায়গা আছে, ওখানে অনেক প্রাচীন মন্দির আছে। তারপরে তুমি কাঞ্চনাবুরির দিকে যাও, ডেথ রেল রয়েছে, হোয়াইট প্যাগোডা রয়েছে, কোফাঙ্গান আছে, কো সামুই, কো তাও, অনেকগুলো আইল্যান্ড আছে এরকম। তারপরে চিয়াংমাই, চিয়াংরাই, অনেকগুলো আইল্যান্ড আছে, সেটা প্রত্যেকটা আইল্যান্ড দেখার মতন, প্রত্যেকটা আইল্যান্ড দেখার মতন। আমরা অনেক এক্সপ্লোর করিনি, ভবিষ্যতে সুযোগ পেলে আমি ওই কোফাঙ্গান বা কো সামুই প্রত্যেকটা আইল্যান্ড আমি ভিজিট করবো। থাইল্যান্ড আমি পুরো দেশটাকে এক্সপ্লোর করতে চাই। প্লাস আবার যারা বাচ্চারাও যায় তারা ওখানে গিয়ে ওই সাফারি ওয়ার্ল্ড বললো, সাফারি ওয়ার্ল্ড তো ব্যাংককে ফেমাস, ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড নিয়ে কোনো কথা হবে না। এখন ইনফ্যাক্ট এখন কাঞ্চনাবুরি যাবার রাস্তা তো একখানা সাফারি পার্ক করেছে, যেখানে ওই হাতে করে জিরাফকে খাওয়ানো যায়, এগুলো করা যায় বাচ্চাদের জন্য, যারা একদম যারা বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে কিন্তু ব্যাংকক যাওয়ার একদম আদর্শ জায়গা। হ্যাঁ, বাচ্চারা কিন্তু খুব উপভোগ করবে। এবং বাঘ যদি দেখো, সিরাচা জু, বাঘ সেখানেও গিয়েছিলাম, তো বাঘ তো একদম হাতে আমরা করতে পারি। ফুকেটে তো তোমার তুমি চিতাবাঘ নিতে পারছো, চিতাবাঘের সাথে ছবি তুলতে পারছো। তো সেই ব্যাপারগুলো আছে, সেটা আমাদের ইন্ডিয়াতে নেই। আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম এখন অনেক পিছিয়ে, বলতেই বাধ্য হচ্ছি আমাদের এই আড্ডাতে, আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম এখন অনেক পিছিয়ে থাইল্যান্ডের থেকে। এবং থাইল্যান্ড প্রথম 10-এর মানে বিশ্ব র্যাঙ্কিং এ, ওয়ার্ল্ড ট্যুরিজম র্যাঙ্কিং এ কিন্তু প্রথম 10-এ থাইল্যান্ড আসে। আচ্ছা, প্রথম তো অবশ্যই ফ্রান্স, তারপরে আছে চায়না আছে, হ্যাঁ, জার্মানি আছে, তো আমেরিকা আছে, তো তার মধ্যে কিন্তু টপ 10-এ থাইল্যান্ডও আছে। এবং আমাদের একদম কলকাতার কাছে থাইল্যান্ড, মানে আমরা 1.5 ঘন্টার মধ্যে থাইল্যান্ড পৌঁছে যাবো। বাট থাইল্যান্ডকে প্রমোট করা হয়, কিছু কিছু ব্লগার প্রমোট করে যেরকম করে, তাতে থাইল্যান্ডের একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু মানে থাইল্যান্ড মানেই হচ্ছে নাইট ক্লাব, হ্যাঁ, বার, এইটা ব্যাপারটা নয়। এটা একদমই সম্পূর্ণ ভুল কথা। কেউ যদি থাইল্যান্ডে যায়, ওখানে খালি বার বা নাইট ক্লাব ছাড়া ওখানে আইল্যান্ড আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাকে আমার মনে হয় প্রমোট করা উচিত। সেটা মানুষজন আরো বেশি করে দেখা উচিত, বেশি করে এক্সপ্লোর করা উচিত। ইনফ্যাক্ট পাটায়াতেও তুমি যদি আজকে জমথিয়ানের দিকে থাকো, তাহলে কিন্তু তুমি ওই ক্রাউডটা পাবে না। একদম ওয়াকিং স্ট্রিট থেকে দূরে থাকো। আমি গেছি তো জমথিয়ান বিচে, খুব সুন্দর ফ্যামিলি এরিয়া, একদম ফ্যামিলি এরিয়া। তো আমার মনে হয় থাইল্যান্ড একটা অল্টারনেটিভ অপশন আমাদের জন্য, বাঙালি। কারেক্ট। বাঙালিরা যারা প্রথমবার কোথাও যেতে চাইছে দেশের বাইরে, আমার মনে হয় স্টার্টটা থাইল্যান্ড দিয়ে করাটাই বেটার। একদম পকেট ফ্রেন্ডলি, প্লাস সমস্ত কিছু এক্সপ্লোর করা কিছু পাবে। এবং খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট অভাব নেই। মানে আমি 1-2 পায়ে গেলে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আরেকটা কথা আমি আমাদের আড্ডায় বলবো, সাউথ ইস্ট এশিয়া নিয়ে যখন কথা হচ্ছে, তখন 7-Eleven নিয়ে কথা হবে না, এটা হতেই পারে। একদম। আমার যে কোনো জিনিস, সেটা বিস্কুট হতে পারে, একটা চকলেট হতে পারে, কিংবা একটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে। আমি যেহেতু নন অ্যালকোহলিক, মানে আমি অ্যালকোহল পছন্দ করি না, প্রথম থেকে সে তুমি ভালো করে জানো। তো আমার জন্য ওই কোল্ড ড্রিঙ্কস, আমি মানে 7-Eleven-এ গেলে কোল্ড ড্রিঙ্কস আমি কিনবই না। আমি যদি জল কেনা থেকে শুরু করে বা কোনো চকলেট কেনা থেকে, আমি সেটা 7-Eleven-এ গিয়ে কিনি। ঠিক। বা মোবাইল রিচার্জ করা, মোবাইলের সিম কার্ড থেকে শুরু করে 7-Eleven-কে বাদ দিয়ে সাউথ ইস্ট এশিয়া হয় না। ঠিক, এটা ঠিক কথা। বাট তার মানে তোমার এই ট্যুরিজমে প্রতি ইন্টারেস্টটা আমার একদম বরুণ বাগিস ব্লগাররাই তোমাকে করেছে। ব্লগাররা না, মানে ব্লগারদের থেকে একজন ব্লগার, তার নাম হচ্ছে বরুণ বাগিস, মাউন্টেন ট্রেকার চ্যানেলের। উনার হাত দিয়ে কিন্তু ট্রাভেল ব্লগিং শুরু হয়। এটা এখন তো অনেকেই ব্লগিং করে, সবাই ব্লগিং করছে। সেটা মানে
ওনার অবদান আছে। এখন তো আমার প্রচুর interest ব্লগার grow রয়েছে, করেছে তারা একমাত্র বিভিন্ন রকমের একদম। ব্লগিং করছে, করে ডেস্টিনেশন সম্পর্কে বলছে। এবার যদি তোমাকে বলি যে এই মানে যদি তুমি অডিয়েন্সদের বলতে চাও যারা এখানে শুনছে ওয়েফেয়ারের আড্ডা, যে থাইল্যান্ড মানে যাওয়াটা ভালো বা ট্রাভেল করাটা ভালো, থাইল্যান্ডে যাওয়াটা ভালো, সেই সম্পর্কে তুমি যদি কোনো কিছু বলতে চাও, মানে কেন? সেফ সেফ। আচ্ছা, মানে আমি যদি সোলো ট্রাভেলার হিসেবে যাই থাইল্যান্ডে, একদম সেফ কান্ট্রি। আমরা যেমন ভিয়েতনাম গেলাম বা মালয়েশিয়া গেলাম কিংবা সিঙ্গাপুর গেলাম, ওই দেশগুলো যেমন সেফ, তেমনি থাইল্যান্ড একদম সেফ। মেয়েরাও আরামসে যেতে পারবে। ওই তো জন্য আমার মনে হয় থাইল্যান্ড একদম পারফেক্ট ডেস্টিনেশন যারা সোলো ট্রাভেল করছে। প্রথম চয়েস হচ্ছে থাইল্যান্ডে অবশ্যই ফুকেট ক্র্যাবি, ফুকেট ক্র্যাবি, দেন তারপরে ব্যাংকক। তারপর তো Very good. তিনটে আমি জায়গার নাম বললাম, আরো জায়গা আছে। আপাতত ফার্স্ট স্টার্ট উইথ ফুকেট ক্র্যাবি, ফুকেট ক্র্যাবি ব্যাংকক, ব্যাংকক, পাটায়া। পাটায়াটা ইনক্লুড করতে পারো। আমার ওটা ফোর্থ চয়েস, পাটায়াকে আমি রাখি না আমাদের ইয়েতে। মানে আমি কিন্তু ফুকেট ক্র্যাবি করার পরে তোমাকে পাটায়া ভালো যাওয়ার লাগবে দরকার লাগবে না তো। আর ভালো লাগবে না পাটায়া গিয়ে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। আমার মনে হয় আমি এগিয়ে রাখবো হচ্ছে ফুকেটকে। এবার তোমার একটা পার্সোনাল কোশ্চেন করি, সেটা হচ্ছে হ্যাঁ। ট্রাভেল হ্যাঁ। মানুষকে ট্রান্সফর্ম করে, এটা তো আমরা মানি। হুম তো তুমি হুম যখন থেকে তুমি ট্রাভেল স্টার্ট করেছো, হ্যাঁ। তারপর থেকে তুমি তোমার মধ্যে কি ট্রান্সফরমেশন দেখেছো? অনেক কিছু শিখেছি, তাদের কালচার, তাদের খাওয়া দাওয়া। না, হ্যাঁ, তোমার আমি- ট্রান্সফরমেশন কিছু, যে আগে আমি এরকম ছিলাম, এখন আমি এরকম হয়েছে, এখন অনেকটা, যেমন অনেক একজন বললেন ম্যাচুরিটি লেভেল অনেকটা এসছে। মানে আমি Correct. একটা জায়গায়, নতুন জায়গায় গেলাম, সেখানকার কালচার, সেখানকার খাদ্যাভ্যাস, সেখানে তারা কি খাচ্ছে, তাদের যেমন একটা আমি এক্সাম্পল দিই, আমরা মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম। আমরা যখন পুরো রাস্তা যখন আমরা গাড়ি করে ঘুরলাম, দেখলাম একটা রাস্তায় কোথাও মানে নোংরা পড়ে নি, কোথাও বোতল পড়ে নি। মানে বোতলের আমরা খেয়ে একটা বোতল ফেলে দিলাম, জল খেলাম, খেয়ে বোতল ফেলে দিলাম। তো আমরা ওটাই শিখেছি যে একটা অন্য দেশ কিভাবে তাদের মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আমরা ওই জিনিসটা এসে অ্যাপ্লাই করি। তুমি মানে ওটাকে আমি অ্যাডাপ্ট একদম- করেছো এবং তুমি একদম, নিজের আমি এখন কিন্তু তারপরে কোনোদিনও মানে যে বোতল ছুঁড়ে ফেলে দিলাম আমি খেয়ে, বা কোনো চকলেট খেয়ে চকলেটের মানে বাস্কটা আমি ছুঁড়ে ফেলে দিলাম, সেটা এটা কিন্তু, করো। এটা কিন্তু আমি শিখেছি পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে হয় একটা দেশকে। যার জন্য থাইল্যান্ড এত পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই রাস্তায় কোনো নোংরা, বা মালয়েশিয়ার রাস্তায় কোনো নোংরা নেই। ঠিকই। কোনো সিঙ্গাপুরে যদি যাও, তুমি সিঙ্গাপুর অনেকবার গেছো, কোনো জায়গায় কোনো নোংরা নেই। সিসিটিভি ক্যামেরা ওখানে একদম সব জায়গায়। একদম সিসিটিভি ক্যামেরা সব জায়গায়। তো ওখানে কেউ নোংরা করার লোক নেই। আমাদের ভারতবর্ষে তো খাচ্ছি আমরা, যা পাচ্ছি খেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, ওখানে ফাইন করে দেয়। না, আমি থাইল্যান্ডে মনে আছে, তাহলে একটা কথা বলবো, আমি বুঝি না এটাই। হ্যাঁ আজকে ভারতবর্ষের প্রচুর লোকই আছে, হুম আমি বলছি ইন ক্যাপিটাল সিটিজ গুলো, যে হ্যাঁ, একটু বা প্রমিনেন্ট হ্যাঁ, সিটি গুলো আছে, তারা প্রত্যেকেই বিদেশে যায়, অনেক মানে তাদের মধ্যে অনেক লোকই আছে বিদেশে যায়। তারা সেটা শিখে, আজকে যেমন তুমি গেছো, গিয়ে একটা জিনিস দেখলে, দেখে এখানে এসে সেটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার চেষ্টা করো। ঠিক, একদম। তো আজকে যদি আমরাও যদি প্রত্যেকে হুম মনে করো যে কলকাতা থেকেও তো বেশ কিছু লোক আজকে এয়ারপোর্ট তো ভিড় থাকে, ঠিক, প্রচুর ঠিক। ফ্লাইট যাচ্ছে বিদেশে, সেই লোকগুলো যখন দেশ আবার শহরে ফিরে আসছে, হুম। তারাও তো ওইটাকে দেখে যদি অ্যাপ্লাই করতে চেষ্টা করে, তো অনেকটা আমাদের দেশ অনেকটা শুধরে যাবে, শুধরে যাবার কথা একদম আস্তে আস্তে। একদম। তো সেটা হয় না কেন? সেটা হয় সেটাই না। হয় না, এটাই হচ্ছে আমাদের, আমরা যখন আবার ফিরে আসি তখন আমরা সবকিছু আবার ভুলে যাই, সবকিছু ভুলে গিয়ে আমরা এয়ারপোর্টে নামার পর সবকিছু ভুলে যাই। সবকিছু আমরা ভুলে যাই। এটা করাটাও উচিত নয়, ঠিক। মানে এটা সবাইকার জন্যই, ঠিক। যারা আমরা ট্রাভেল করতে ভালোবাসি, আমরা যদি বিদেশে গিয়ে কোনো জিনিস ভালো দেখতে পাই, ঠিক। তো আমাদের উচিত সেটাকে আমাদের দেশে এসে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, অন্য কেউ না করলেও ঠিক। আমি যেন করি। যেমন একটা জিনিস আমি দেখি, এসকালেটরে যখন কেউ ওঠে এয়ারপোর্টে বা ট্রেন স্টেশনে, টিউব স্টেশনে, তখন তারা ওঠে হচ্ছে লেফট হ্যান্ডটা ধরে ওঠে, ঠিক। রাইট সাইডটা খালি রাখে। এটা বিদেশের সব জায়গায়। হুম কারণ কি, যাদের তারা আছে তারা রাইট সাইড দিয়ে দৌড়ে উঠবে ঠিক। এসকালেটরে। আমাদের এখানে সবাই স্ক্যাটারলি দাঁড়িয়ে থাকে, এবং কেউ যদি এসে পিছন থেকে এসে বলে, দাদা সরব, আমার অত তারা কিসের, ঠিক, চল, ঠিক, ঠিক। কি তারা বেশি তারা আছে, আমরা এরকম কথা বলি। বাট এটা তো উচিত নয়। না, একদমই উচিত না। হচ্ছে লেফট হ্যান্ডটা ধরে লেফটে দাঁড়িয়ে থাকা, রাইটটা পুরো ফাঁকা রাখা, একদম। লোকেদের যারা তারা আছে তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবার মতো। হুম, সিমিলারলি মেট্রো স্টেশনে যখন আমরা দেখি, মেট্রো স্টেশনের নিয়ম হচ্ছে যে উঠবে তারা দুদিকে দাঁড়াবে, ঠিক। গেটের দুদিকে দাঁড়িয়ে থাকবে, আগে নাবার লোক সোজা নেমে যাবে, তারপর ওরা দুদিক থেকে উঠবে, আমাদের ঠিক, কি ঠিক। সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক ঠিক। নাবার লোক নামতে পারছে না, তাকে ধাক্কা ধুক্কি দিয়ে। এগুলোই তো শিক্ষণীয় ব্যাপার, এক্স্যাক্টলি, এগুলো তো শিক্ষণীয়। আমরা যদি কোনো বিদেশে যাই বা অন্য জায়গায় যদি ঘুরতে যাই বিদেশে, সেখান থেকে তো এই ব্যাপারগুলো আমরা শিখবো, এটাই তাই না? এটাই তো
কিন্তু এখানে আসার পরে মানে আমি আমরা সব আমার অনেক সময় হয়েছে আমি গিয়ে দেখেছি এরকম দিয়ে হয়তো ওখানে অনেকদিন রইলাম, রয়ে এসে যখন আমি নিজে মেট্রোতে যেতে যাচ্ছি এই ধরনের এসকালেটারে ওঠার সময় আমি হয়তো তাড়াতাড়ি উঠবো, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি জানি এক্ষুনি যদি তাকে বলি সরুন, সে বলে অত তারা কিসে, ঠিক, ঠিক। এসকালেটারে আছেন তো, ওটা তো অটোমেটিক উঠছে। হ্যাঁ, একদম। তো এই ঘটনাগুলো মানুষের মধ্যে আনাটাও আমার ঠিক। মনে হয় জরুরি। এবার আসি কিছু র্যাপিড ফায়ার একদম কোশ্চেন, একদম। ছোট্ট প্রশ্ন ছোট্ট উত্তর। ভালো লাগে কোনটা, পাহাড় না সমুদ্র? সমুদ্র, একদম সমুদ্র। সোলো ট্রিপ না গ্রুপ ট্রিপ? দুটোই আমি এক্সপ্লোর করতে পছন্দ করি, সেটা সোলো হোক কিংবা গ্রুপে হোক। আমি যেখানে যাব সেটা আমি জায়গা, যেখানে যেই ডেস্টিনেশনে যাব আমি এক্সপ্লোর করব, এটা আমার মূল উদ্দেশ্য ভ্রমণের। নাইট ট্রাভেল না ডে ট্রাভেল? দুটোই, দুটোই। নাইটে হলেও ভালো বা ডেতে হলো খুব ভালো, কোনো অসুবিধা নেই। স্ট্রিট ফুড না রেস্টুরেন্ট? স্ট্রিট ফুড। আমি যদি কোনো ডেস্টিনেশনে ঘুরতে যাই বিদেশে, আমি তো স্ট্রিট ফুড আগে টেস্ট করবই। সেখানকার লোকাল যদি আমি খাবার নাই খাই, যেমন আমি তোমাকে বলি, আমরা এই যে ভিয়েতনাম গেলাম এই অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে, তো সেই আমরা হ্যানয়তে গিয়ে ফো খেয়েছি। তো আমরা সবাই মিলে রাত্রেবেলায় বেরিয়ে লোকাল দোকানের থেকে আমার মনে কত কত 50,000 ডং ভিয়েতনামিজ ডং, তো আমরা ফো খেলাম রাস্তায় দাঁড়িয়ে। সেটা যদি এক্সপিরিয়েন্স না করতে বিদেশে যাওয়ার কি মানে আছে? ঠিক ঠিক, তাই না? একদম। প্ল্যান ট্যুর না স্পন্টেনিয়াস ট্যুর? প্ল্যান ট্যুর। আমাদের পক্ষে স্পন্টেনিয়াস ট্যুর ওইভাবে করা সম্ভব না, কারেক্ট। কারণ আমরা একদম বিজি শিডিউলের মধ্যে আমরা থাকি। হট করে আমরা আজকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, সেটা আমাদের পক্ষে সম্ভব না, চাইলেও পারি না। ঠিক। আইল সিট না উইন্ডো সিট? না, আমার এরকম কোনো ব্যাপার নেই। আমার যেখানে বসিয়ে দেবে, আমি এক্সপ্লোর করতে যাচ্ছি, আমার যেখানে বসিয়ে দেবে আমি চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। স্ট্রেঞ্জার নাকি ফ্রেন্ড অ্যাজ আ ট্রাভেল পার্টনার? ফ্রেন্ড অ্যাজ এ ট্রাভেল পার্টনার। বাট স্ট্রেঞ্জার ঠিক আছে, স্ট্রেঞ্জার তো আমি যদি একটা গ্রুপের সাথে যাই সেখানে তো সবাই স্ট্রেঞ্জার, আমি তো কাউকে চিনি না। এবং সত্যি কথা বলতে তারপরে তো ফ্রেন্ড হয়েই যাবে। এন্ড স্ট্রেঞ্জার অলসো ফ্রেন্ড হয়ে যাবে। তোমার রুম পার্টনারও তো স্ট্রেঞ্জার ছিল। সেটা কারেক্ট। সোলো ট্রাভেলকে তুমি যদি ওয়ান ওয়ার্ডে বলো কি বলবে? সোলো ট্রাভেল তো অনেকে সোলো ট্রাভেল করে এখন। সোলো ট্রাভেল মানে কি এটাকে ইন্ডিপেন্ডেন্সি, একদম স্বাধীনতা পাওয়া যায়, যেটা গ্রুপে হয় না। সোলো ট্রিপে আমি যদি কোনো জায়গায় কোনো ডেস্টিনেশনে যাই, আমার 100% স্বাধীনতা থাকবে, আমি কোথায় যাব, আমি কি খাবো এবং কতক্ষণ ঘুরবো, তো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। আমাকে বলবার কেউ থাকবে না যে এই 8টার মধ্যে তোমাকে চলে আসতে হবে বা তোমাকে সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, তো এই ফ্যাক্টরগুলো কাজ করে। তো আমি কিন্তু সোলো ট্রাভেল দুটোকেই এগিয়ে রাখবো। সোলো ট্রাভেল খারাপ নয়, আমি মানে আমার মেন উদ্দেশ্য এক্সপ্লোর করা, দুটোই চলবে, আমার কোনো অসুবিধা নেই। নেক্সট ডেস্টিনেশন? নেক্সট ডেস্টিনেশন তুমি ঠিক করো। না না, তোমার কি ইচ্ছা? আমরা আলোচনা করে এটা, যেখানে না তোমার একটা ইচ্ছা কোথায়, মানে আমি অবশ্যই ইরেসপেক্টিভ অফ ধরে নাও ফ্লাইটের ফেয়ারটা এগুলো কিছু না, যাই হোক না কেন, যদি সবকিছু হয় আমি এখানে যাবার খুব ইচ্ছা আছে। আমার তো সাউথ ইস্ট এশিয়া যে কোনো কান্ট্রি হলেই হবে। না, নট আ রিপিট কান্ট্রি। ফিলিপিন্স হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, কাম্বোডিয়া হতে পারে, লাওস হতে পারে, ওদিকে এনিওয়ান বেস্ট অফ দ্য ফিলিপিন্স খুব সুন্দর জায়গা। ফিলিপিন্স সুন্দর জায়গা। ফিলিপিন্সে অনেকগুলো আইল্যান্ড আছে, বোরাকে আইল্যান্ড আছে, এলনিডো আছে, পালাওয়ান আছে। পালাওয়ান তো ওয়ান অফ দ্য ফেমাস আইল্যান্ড, অলমোস্ট পালাওয়ান এলনিডো পালাওয়ান ক্লোজ। তো খুব সুন্দর আইল্যান্ড। যেহেতু আমি সমুদ্র পছন্দ করি, আমি ফিলিপিন্সকে আমার বাকেট লিস্টে রেখেছি এবং পরবর্তীকালে অবশ্যই ফিলিপিন্স ভ্রমণ করব, সেটা আমার প্ল্যানের মধ্যে আছে। দ্যাটস গ্রেট। এবং সেটা অবশ্যই চাইবো সেটা ওয়েফেয়ারের হাত ধরে, অন্য কোথাও না। কাইন্ড অফ ইউ। ভালো লাগলো। এবার তুমি যদি তোমাকে যদি বলি যে আমাদের যারা দর্শক যারা দেখছেন তাদেরকে যদি কিছু ট্রাভেল তারা যখন প্ল্যান করছে তাদের সম্পর্কে যদি কিছু টিপস দাও, হ্যাঁ তাহলে তুমি কি বলবে তাদেরকে? অবশ্যই ট্রাভেল টিপস বলতে আমি সর্বপ্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যেই এজেন্সির থ্রুতে যাবেন, যে এজেন্সি কে দায়িত্ব দেবেন আপনার ট্রাভেল পুরো ট্রিপটাকে বুকিং করার জন্য, অবশ্যই যাতে সঠিক এজেন্সি হয়। এবং এখন তো করোনা পরবর্তীকালে অনেক এরকম ছোট ছোট অনেক সবাই এখন ট্রাভেল বিজনেস করছে, কিন্তু সেটা তারা একদমই এথিক্যাল বিজনেস তারা করছে না। এবং তাদের মানে তারা রেকগনাইজ কিনা, তারা সঠিক ব্যবসাটা করছে কিনা সেটা দেখে তারপরে আমার মনে হয়
মানে সঠিক এজেন্সি নির্বাচন করে তারপরে আপনারা অবশ্যই ট্রাভেল প্ল্যান করুন, এবং বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। ইন্ডিয়ার মধ্যে তো কোনো অসুবিধা নেই, ইন্ডিয়ার মধ্যে অনেক সময় অসুবিধা হয়, এটাও শোনা যায় যে পেপার খুললেই দেখা যায় যে আমরা মানে বুকিং করার পরে অনলাইনে বুকিং করেছে, তারপরে দেখছে স্পটে কি দেখছে কিচ্ছু নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, তাদেরকে রিসিভ করার মতো কেউ আসেনি। না, অনেক আছে। এইবার আমি আরেকটা যেটা পয়েন্টে আসবো সেটা হচ্ছে ব্লগার। এইবার ইউটিউব ব্লগার প্রচুর এরকম, আমাদের অনেক স্বনামধন্য ইউটিউবাররা এখন যেটা বিজনেস শুরু করেছে, তারা কি করছে, তারা নিজেরা ওই পপুলারিটিকে কাজে লাগিয়ে, তাদের জনপ্রিয়তা তো প্রচুর, প্রায় আমি অনেক ইউটিউবারদের দেখেছি তারা মোটামুটি 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার। এবার সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তারা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তারা কি করছে, একটা নাম্বার দিয়ে দিচ্ছে, একটা নাম্বার তাদের ফেসবুকে দিয়ে দিচ্ছে, এবং যারা তাদের ফলোয়ার্স তারা ফোন করছে, এবং আমার মনে হয় এইটা ঠিক, তা নিজেদের ব্লগিংটা তার নিজের একটা শিল্প, সেই শিল্প সত্তাটাকে বিসর্জন দিয়ে তারা এখন ব্যবসায় নেমে গেছে, ট্রাভেল এজেন্সি ব্যবসায় নেমে গেছে। সেটা তো আমি সমর্থন করি না, এবং ওটা করবেন না আপনারা। যেটা সঠিক যারা এজেন্ট তাদের কাছে যান, যারা রেকগনাইজড এজেন্ট তাদের কাছে গিয়ে বুক করুন, আমার মনে হয় সেটাই খুব ভালো হবে। এবং ডিসিপ্লিন, একটা কথা বলতে চাই, আমি অনেক জায়গায় শুনেছি বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ডিসিপ্লিনটা মেনটেন হয় না, মানে অনেকে ডিসিপ্লিন থাকে না। মানে আমি ঘুরতে গেলাম, আমার আইটিনারির মধ্যে যেটা আছে, আমার সকালবেলা 8টার সময় আমার গাড়ি আসবে, আমি গাড়ি ড্রাইভারকে বললাম তুমি আরো 1 ঘন্টা ওয়েট করো, সেটা এরকম ইনডিসিপ্লিন হয়ে আমার মনে হয় বিদেশ ভ্রমণ করা যায় না। মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, ডিসিপ্লিন হলে গাড়ি কিন্তু দাঁড়াবেও না। আমার প্রাইভেট ট্রান্সফার মানে ঠিক সেটা এরকম নয় 8:30 মানে 8:30তেই আমাকে যেতে হবে। ঠিক। আমি ভাবলাম 8:30, আমার তো না, প্রাইভেট ট্রান্সফার, না, প্রাইভেট, আমি তো 9টার সময় যাবো। অ্যাটলিস্ট 5 মিনিট আগে যদি টাইম থাকে, অ্যাটলিস্ট 5 মিনিট বা কিংবা 10 মিনিট আগে আপনারা লবিতে চলে যান। এক্স্যাক্টলি, আদারওয়াইজ ওরা কিন্তু 15 মিনিট ওয়েট করবে, আপনি আসলেন না, ওরা চলে যাবে। ডিসিপ্লিনটা কিন্তু বরাবর মেনটেন করি, যে আমাকে আমার আইটিনারিতে 8টা লেখা আছে বা 7:30 লেখা আছে, আমি 8টার সময় গেলাম, তখন তো গাড়ি বেরিয়ে গেল, তখন আমি চিৎকার চেঁচামেচি করলাম, সেটা মনে হয় ডিসিপ্লিনটা মেনটেন করা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুব জরুরি। কারেক্ট, একদম ঠিক। তো এটাই হচ্ছে মেন বলা, সমস্ত যারা ট্রাভেলের জন্য প্ল্যান করছে তাদেরকে এটাই বলা। একদম খুব ভালো লাগলো সত্যব্রত, থ্যাংক ইউ এই ওয়েফেয়ারের আড্ডাতে আসার জন্য, আর তোমার এরকম বিজি শিডিউলের মধ্যে আমাদের সময় দেবার জন্য। চেষ্টা করব আরো আড্ডা বা পরবর্তীকালে হবে। আমাদের এই ওয়েফেয়ারের আড্ডা আরো অনেক এপিসোড হোক, 100 হোক, 200 হোক, 300 হোক, অনেক, যাতে চ্যানেলটা অনেক বড় হয় এবং পডকাস্ট যেটা এটা আরো অনেক এগিয়ে যায় সেই কামনাই করি, এবং নিশ্চয়ই আবার দেখা হবে। আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কিছুই না, যে এই আলোচনার মাধ্যমে যারা এক্সপিরিয়েন্স, যারা ট্রাভেলার, তারা কিছু কিছু, যেমন তুমি ছোট কিছু টিপস দিলে যে এটা করা উচিত না, টাইমটা মেনটেন করা উচিত, যেখান থেকে বুকিং করবে বুকিংটা প্রপার হওয়া উচিত, এইটা। আর তার সাথে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেমন আজকে তুমি সাউথ ইস্ট এশিয়ার থাইল্যান্ড নিয়ে বললে, লোকেরা থাইল্যান্ড সম্পর্কে জানলো, অনেকেই জানে, আর যারা জানে না তারা জানলো। এই যেন টেকঅ্যাওয়েটা থাকে এই পডকাস্টের মাধ্যম থেকে, সেটাই হচ্ছে ওয়েফেয়ারের আড্ডার মেন উদ্দেশ্য, সেটাই আমাদের কাজ করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, আমাদের দর্শক বন্ধুদের প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সত্যব্রত। আজকে খুব সুন্দর এই আড্ডাটা হলো। এখানে থেকে যেটা দেখা গেল যে শত বিজি শিডিউলের মধ্যেও যদি ইচ্ছা থাকে অবশ্যই তাহলে ট্রাভেল করা সম্ভব হয়। এবং ট্রাভেল করা মানে শুধু কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটাকে দেখে চলে আসা নয়, সেটাকে এক্সপ্লোর করা, সেখানে সমস্ত কালচার, হেরিটেজ, সেখানকার সবকিছুকে প্রপার আস্বাদন করা। ঠিক। সো পরে দেখা হবে আবার পরের এপিসোডে। কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।